একটু পরে শুরু হবে। কি খবর সবার? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দুপুরে ক্লাসে কি অ্যাটেন্ডেন্স একটু কম থাকে? ম্যাডাম একটু কম থাকবে, আপনি শুরু করেন, আস্তে আস্তে সবাই আসবে। ঠিক আছে। অথবা ম্যাডাম, হ্যাঁ বলো। আপনি আর 4-5 মিনিট পরে শুরু করেন। ঠিক আছে, 2:10 পর্যন্ত দেখি।
কালকে ক্লাস লেকচারটা দেখেছিলে পরে তোমরা বাসায়? ম্যাডাম দেখছি, কিন্তু খুব একটা ভালো এখনো পারি না, আরো কয়েকবার দেখতে হবে। ম্যাম ওই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা খুব বেশি পাই নাই কোনটা? ডেল্টা? ম্যাম। ডেল্টা না ম্যাম, ওই যে বাংলাদেশ বেসিন, বেঙ্গল বেসিন, সরি। বেঙ্গল বেসিন। আচ্ছা, মেইনলি বেঙ্গল বেসিন সম্পর্কে তো আইডিয়া আছে নাকি তোমাদের? বেসিন সম্পর্কে আইডিয়া নেই? আচ্ছা আমি বলি, মানে বেসিন হচ্ছে একটা জিওলজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? আর বেঙ্গল বেসিনটা হচ্ছে এই যে বাংলাদেশটা, যে এই বাংলাদেশ হচ্ছে বেঙ্গল বেসিন। বেঙ্গল বেসিন এটা স্পেসিফিক ভাবে এই যে বাংলাদেশের যে এরিয়াটা বা ওই বে অফ বেঙ্গল, ওইখানে যে বেসিনটা, এটাকে নাম দেওয়া হয়েছে আর কি বেঙ্গল বেসিন। এরকম ওয়ার্ল্ডে তো অনেক রকম বেসিন আছে। মেইনলি বেসিন গুলা হচ্ছে ওশান বলো বা সি, এগুলার নিচে থাকে। বেসিন তো একটা সারফেস, একটা লোয়ার হয়ে যাওয়া সারফেস, বা তুমি যদি চিন্তা করো যে কোনো টেকটনিক প্লেট গুলো যখন কোলাইড করে একটা আরেকটার, যদি সাবডাকশন জোন। হ্যাঁ সাবডাকশন জোন, বা যে লো মানে বলতে পারো লো এরিয়া গুলা, একদম সারফেসের লো এরিয়া গুলা, সেগুলাকে আমরা বেসিন বলতে পারি, ঠিক আছে? আর বেঙ্গল বেসিন হচ্ছে ওইরকম বে অফ বেঙ্গলে মেইনলি যে ওই ওশানটা বা সিটা, তার নিচের যে সারফেসটা বিনিথ দ্য সি, ওই সারফেসটাকে হচ্ছে বেসিন বলা হয়। আর বে অফ বেঙ্গলের বেসিনটা হচ্ছে বেঙ্গল বেসিন। তুমি বেসিন সম্পর্কে আইডিয়া ক্লিয়ার থাকলেই হচ্ছে, সব বেসিন সেম, বেঙ্গল বেসিনটা হচ্ছে বাংলাদেশের জন্য। এখন কি বুঝা গেছে? যে বলতেছিলা যে কনসেপ্টে ক্লিয়ার হচ্ছে না, রাহাত? জি জি ম্যাম। তোমার মেইনলি বেসিন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হচ্ছে, বুঝছো? বেঙ্গল বেসিন আলাদা করে তুমি স্পেসিফিক ভাবে কিছু পাবা না, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা বলো যে গতকালকের যে লেকচারটা, ঠিক আছে, ওখানে তো হচ্ছে লিস্ট কিছু ওয়ার্ডের সাথে বা তোমরা পরিচিত হয়েছো, যে বেঙ্গল বেসিন বা বাংলাদেশ কিভাবে ফর্ম করছে, বাংলাদেশের ল্যান্ড, এই সম্পর্কে তো মানে ডিটেলস না, ওটা তো ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, বাট একটু আইডিয়া তো এসেছে যে মেইনলি গত ক্লাসের লেকচারটা যা ছিল সেটা সম্পর্কে তো আইডিয়া একটু ক্লিয়ার আছে। হ্যাঁ, তো গত লেকচারে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে টেকটনিকের মানে টেকটনিক যে থিওরি, সেটার থ্রুতে বা টেকটনিক যে অ্যাকশন গুলা, প্লেট টেকটনিক, তার মাধ্যমে কিভাবে বেঙ্গল বেসিন বা তোমার হচ্ছে বাংলাদেশ কিভাবে ফর্ম করেছে, বাংলাদেশের ল্যান্ডটা, ঠিক আছে? তো আজকে যেটা পড়বো সেটা হইতেছে মানে এর থেকে আরেকটু ডিটেলসে, যে আমরা তো অলরেডি জানি যে বাংলাদেশ হচ্ছে বেঙ্গল বেসিনের একটা মেজর পার্ট। বেঙ্গল বেসিনটা কিন্তু হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে গঠিত, এবং মেজর পার্ট হইতেছে বেঙ্গল বেসিনের মেজর পার্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়তেছে বে অফ বেঙ্গল। যেটা যদি আগের স্লাইডটা দেখো তোমরা, ম্যাপে দেখবা বাংলাদেশের ম্যাপটা, সেখানে হচ্ছে বেঙ্গল বেসিন একদম স্পেসিফিক ভাবে এরিয়াটা দেখিয়ে দেওয়া আছে যে এই জায়গাটুকু হইতেছে বেঙ্গল বেসিন। যদি তোমরা স্লাইডটা দেখো তখন খেয়াল করে দেখবা ম্যাপটা, বাংলাদেশের যে ম্যাপটা আছে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে বেসিনটা, পুরো বাংলাদেশের ম্যাপটা তুমি মাথায় চিন্তা করো, যে ম্যাপটা যদি চিন্তা করি তোমার একদম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ব পশ্চিম, পুরোটা যদি চিন্তা করে দেখো, তো আমরা আজকে পড়বো যে হচ্ছে কোন জোন গুলাতে। যেমন ধরো আমরা যদি বলি উত্তরবঙ্গ, আমাদের যে তোমার ওয়েস্ট জোনটা, রংপুর, দিনাজপুর, ওইখানে যে পরিমাণ সেডিমেন্ট লোড আছে বা ওইটার যে থিকনেসটা সারফেসের। আর আমরা ধরো চিটাগাং এর কথাই চিন্তা করো, এই যে এরিয়া, এই দুইটা এরিয়ার মধ্যে যে সেডিমেন্ট লোড হয়ে এই ল্যান্ড গুলা ফর্ম করেছে, তো এখানকার থিকনেস গুলা সেম কিনা, বা হ্যাঁ থিকনেস এর পরে আমাদের আসবে যে স্ট্রাকচারটা কিরকম। যেমন ধরো চিটাগাং তো হিলি এরিয়া, তাই না? যদি বাংলাদেশের কথা চিন্তা করো স্পেসিফিক শুধু বাংলাদেশের ম্যাপে, তোমরা পাহাড় পর্বত গুলো কোথায় দেখতে পাও, মানে হিল এরিয়া গুলা?
চিটাগাং এর দিকে, তাই না? তুমি যদি ঢাকার দিকে যাও বা একদম ম্যাপের মাঝখানের জোনগুলো চিন্তা করো, ওখানে কি কোনো পাহাড় খুঁজে পাবা? কোনো হিলি এরিয়া কিন্তু ওখানে নেই। জি ম্যাডাম। হ্যাঁ, হিলি এরিয়া নেই। এরপরে ধরো তোমার উত্তরবঙ্গের কথা যদি চিন্তা করি, রংপুর দিনাজপুর যে এরিয়াটা, সেখানেও এরকম হিলি এরিয়া নেই, সারফেস গুলো একদম প্লেন বলা যায়। তারপরে সব বাংলাদেশের সব জায়গায় কি বে অফ বেঙ্গল ছড়িয়ে ছিটিয়ে আছে না? নেই তো, এটা একদম সাউথের দিয়ে বে অফ বেঙ্গলটা আছে। তো এই যে স্ট্রাকচারের যে ডিফারেন্সটা, এক এক জায়গায় এক এক রকম স্ট্রাকচার, এগুলা কিভাবে হলো আমরা হচ্ছে আজকের লেকচারে এটা দেখবো, বা কিভাবে হয়েছে সেটা না, আমরা দেখবো আজকের লেকচারে কোন জোন গুলা কিরকম, মেইনলি এটা পড়বো। তো আজকের টপিক হচ্ছে ওই চ্যাপ্টারই পড়াচ্ছি, কিন্তু কালকে একটা ইন্ট্রোডাকশন ছিল, আজকে একটু ডিটেলস বা অন্য টপিক আর কি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ বেঙ্গল বেসিন। বেঙ্গল বেসিন বলতে বাংলাদেশ কিন্তু বুঝাচ্ছি আমি, বাংলাদেশ তো বেঙ্গল বেসিনের পার্ট। সো বেঙ্গল বেসিন আর বাংলাদেশ দুইটাই একসাথে আর কি, যেটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কটা আমরা পড়বো। এতক্ষণ আমি যেটা বললাম যে তোমার এই যে বেসিনটা, ঠিক আছে, এটা কতখানি ডিপ বা কোন জোনে কতখানি ডিপ সেটা। তারপর হচ্ছে তোমার এই যে বেসিন ক্রিয়েট হওয়ার পরে এখানে সেডিমেন্ট লোড হয়ে দেন হচ্ছে এই ল্যান্ডটা যে ফর্ম করেছে, তো কোন জায়গাটার স্ট্রাকচার কিরকম বা কনফিগারেশন কিরকম সেটা দেখবো। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, যেটা হচ্ছে থিকনেস, সেডিমেন্টের যে লেয়ার গুলা সেটার থিকনেস কোন জোনে কিরকম। তো এইটা পড়ার জন্য আমরা হচ্ছে মানে মেইনলি যেটা করা হয়েছে, বাংলাদেশকে দুইটা জোনে ভাগ করা হয়েছে। তোমরা কি আগে এটা পড়েছো কিনা আমি জানি না, হয়তো তোমাদের কাছে নতুন টপিকটা একদম, সেটা আমরা দেখি। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম আপনি কি কোনো স্লাইড দেখে পড়াচ্ছেন? আমরা তো কোনো স্লাইড দেখতে পারতেছি না ও এখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি। এখন দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা ঠিক। তো আমি এর আগে বলে গিয়েছি স্লাইডটা ওপেন না করে, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে আজকের লেকচারে কি করব, কনফিগারেশন গুলা বা স্ট্রাকচারটা বা থিকনেস, সেডিমেন্টারি যে লেয়ারটা, এটা তো এখন জানো তোমরা যে এই বাংলাদেশটা হইতেছে সেডিমেন্টারি লেয়ার গুলা মানে লোড হয়ে হয়ে এসে জমে ল্যান্ড গুলা ফর্ম করেছে, এতটুকু তো জানতেছো। এবং এটা কিন্তু স্বাভাবিক যে সব জায়গায় থিকনেস সেম হবে না, আমি যেটা একটু আগে বললাম সব জায়গায় স্ট্রাকচার সেম না, সব জায়গায় আমি মাউন্টেন পাবো না, হিল পাবো না, আবার সব জায়গায় আমি হচ্ছে গিয়ে বেসিন টাইপের এরিয়াও পাবো না। এইরকম স্ট্রাকচারাল যে ডিফারেন্স গুলা, এগুলা কিন্তু এই যে একদম শুরুতে যেটা বলতেছি আমি, প্লেট টেকটনিক্স থিওরি বা টেকটনিক্স এর যে অ্যাকশন গুলা, ওইটার কারণেই হয়েছে। তোমরা তো টেকটনিক্স থিওরি তো অনেক আগে পড়ে আসছো, একদম শুরুর দিকে লেকচার, তো ওটা যখন পড়বা আবার তখন দেখবা এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হইতেছে। তো আমি যেটা বললাম, বাংলাদেশকে যদি আমি ফ্রেমে চিন্তা করি, বাংলাদেশকে দুইটা জোনে ভাগ করা হয়েছে। এটা কি শুনেছো আগে তোমরা যে দুইটা জোন, বা তোমরা আইডিয়া করতে পারো যে এই জোন দুইটা কি কি হতে পারে? স্ট্রাকচারের দিক দিয়ে চিন্তা করে বলো তো, যদি আমি বাংলাদেশকে বলি যে বাংলাদেশের যে ল্যান্ডটা সেটা হচ্ছে দুই রকম বা দুইটা ক্লাসিফিকেশন। তো যদি স্ট্রাকচার চিন্তা করে বলো তাহলে বলো তো যে কোন জোনটা একদিকে, কোন মানে দুইটা জোন বলো তো, কোন দুইটা জোনের কথা বলবো আমি সামনে। ম্যাম, সিলেট আর চট্টগ্রামটা হয়তো পাহাড়ি অঞ্চলের দিকে পড়বে, আর উত্তরবঙ্গ আর ঢাকা বিভাগটা হয়তো সমতল ভূমির দিকে পড়বে। সমতল ভূমি। হ্যাঁ ঠিক আছে, কনসেপ্টে এরকমই। ঠিক আছে, যে তুমি যেটা বললা পাহাড় এবং হচ্ছে আরেকটা যেটা সমতল ভূমি এরকম। হ্যাঁ ঠিক আছে, দুইটা জোন এরকম। তো আমি যদি ম্যাপটা দেখাই, দেখো ম্যাপটা হচ্ছে আমি একটু বোঝানোর জন্য তোমাকে মার্ক করে দিছি। যদি ম্যাপটার দিকে দেখো, বাংলাদেশের যে হচ্ছে তোমার উত্তর এবং পূর্ব দিকটা, সরি উত্তর এবং পশ্চিম দিক বা উত্তর দিকটা যদি চিন্তা করো, আমি দেখো একটা রেড মার্ক করে দিছি, দেখতে পাচ্ছো নর্থ ওয়েস্ট জি জোনে। ম্যাম। হ্যাঁ, ওইটা একটা জোন, ঠিক আছে, যেটা তুমি যে একজন অ্যান্সার দিলা তোমরা।
যে হচ্ছে সমতল ভূমি, ঠিক আছে, ওটা পরে আসতেছি। স্ট্রাকচারটা কিরকম সেটা পরে আসতেছে, আমি আগে জোন দুইটা দেখাই। জোন একটা হচ্ছে যেটা আমি বললাম নর্থ এবং ওয়েস্ট জোন, দিনাজপুর, বগুড়া, রাজশাহীর একটা জোন, ওইটা একটা। আরেকটা দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটে আরেকটা আছে ব্লু কালারের একটা লাইন, সেটা হচ্ছে তোমার সাউথ এবং ইস্টের দিকে, চিটাগাং সিলেট রিজিয়নটা পড়তেছে ওটার মধ্যে, এটা কি দেখতে পাচ্ছ? তো এইরকম বাংলাদেশের যে ফ্রেমটা বা স্ট্রাকচারটা দুইটা ভাগে ভাগ। তো এটার আবার নাম আছে, যেটা প্রথমে আমি দেখালাম, একটা হচ্ছে স্টেবল প্ল্যাটফর্ম ইন দা নর্থ ওয়েস্ট জোন, যেটা আমি ম্যাপের উপরের দিকে একটা রেড মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে স্টেবল প্ল্যাটফর্ম। এবং আরেকটা হচ্ছে মানে নিচের দিকে যেটা, বা চিটাগাং সিলেট যে রিজিয়ন গুলা, সেটাকে বলা হচ্ছে ডিপ জিওসিনক্লিনাল বেসিন। সেটা হচ্ছে কোথায়? ইস্ট এবং সাউথ ইস্ট, মানে মেইনলি ইস্ট এবং সাউথের পার্টটা বলা যাচ্ছে, ঠিক আছে। তো এই দুইটা মিনি জোন। আরেকটা জোন আছে সেটা হচ্ছে মানে ওইটা স্পেসিফিক কোনো সারফেস, মানে আমি হচ্ছে স্টেবল এবং ডিপ যে জোন দুইটা, এটার ধরো একদম স্ট্রাকচারাল যে কনফিগারেশন গুলা, সেগুলো হচ্ছে ডিটেলস আমরা জানতেছি বা সামনে দেখবো। বাট আরেকটা যেটা জোন আছে সেটা হচ্ছে একদম মানে এটার যে সারফেস এক্সপ্রেশন এটা একদম ক্লিয়ার না। বাট এটা জোন, এটাকে জোনই বলা হয়েছে, বাট এটা আলাদা কোনো ক্লাসিফিকেশনে পড়তেছে না, সেটা হচ্ছে হিঞ্জ জোন। যদি তোমরা ম্যাপে দেখো যে স্টেবল প্ল্যাটফর্ম এবং যেটা ডিপ, যেটা জিওসিনক্লিনাল প্ল্যাটফর্ম, যেটা এই দুটার মধ্যে একটা খুব ন্যারো একটা লাইন গিয়েছে, সেটা হচ্ছে তোমার নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্টের দিকে একটা ন্যারো জোন গিয়েছে, এখানে লেখা আছে হিঞ্জ জোন, ঠিক আছে। এই জোনটা হচ্ছে তোমার কি করছে, এই যে প্ল্যাটফর্ম আমরা দেখলাম স্টেবল এবং ডিপ, এই দুটা প্ল্যাটফর্মকে সেপারেট করে দিয়েছে। যে স্টেবল প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরে হিঞ্জ জোন, দেন হিঞ্জ জোনটা শেষ হওয়ার পরে আবার শুরু হয়েছে কোনটা, সেটা হচ্ছে ডিপ যে জোনটা বা জিওসিনক্লিনাল জোনটা। তো যদি কোশ্চেন আসে যে হচ্ছে কয়টা জোন বা বাংলাদেশকে টেকটনিক ফ্রেমওয়ার্ক কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দুইটাই হবে, একটা স্টেবল আর একটা ডিপ। হিঞ্জ জোন হচ্ছে আলাদা একটা জোন যেটা এই দুইটা জোনকে সেপারেট করতেছে। আরো সামনে ডিটেলসে যাই তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এখন যদি আমরা আসি যে স্টেবল প্ল্যাটফর্ম, এতক্ষণ তো দেখে আসলাম যে বাংলাদেশ তোমার হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম আছে। তো এখন যদি আমরা শুরুতে আসি স্টেবল প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো বলো তো স্টেবল প্ল্যাটফর্ম কোনটা ছিল? উপরেরটা ম্যাডাম উত্তরবঙ্গের ওদিকটাতে। হ্যাঁ, নর্থের যে নর্থ এবং ওয়েস্ট জোন, ঠিক আছে। তো নর্থ ওয়েস্ট, হ্যাঁ নর্থ ওয়েস্ট জোন যেটা, সেটা হচ্ছে তোমার স্টেবল প্ল্যাটফর্ম। তো ওখানে কোন কোন রিজিয়ন গুলো পড়তেছে? মেইনলি রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর, এই চারটা ডিস্ট্রিক্ট বলো বা ডিভিশন বলো, এই জোন গুলা একদম পড়তেছে স্টেবল প্ল্যাটফর্ম। তো এটার স্ট্রাকচারটা যদি আমি দেখি, আমি একটু মানে শুরুতে বলে আসছি যে আমরা সামনে কি পড়বো, যে সেডিমেন্টারি যে লেয়ার গুলা থেকে ল্যান্ড ফর্ম করেছে এই থিকনেসটা কিরকম। তো এটা দেখো, আমি যদি ওই স্টেবল প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, এখানকার যে সেডিমেন্টারি রকের লেয়ারটা, সেটা হচ্ছে লিমিটেড থেকে মডারেট, মানে এটা থিকনেস কি পরিমাণ জমা হয়েছে সেডিমেন্টেশন, সেটা হচ্ছে লিমিটেড থেকে মডারেটের মধ্যে থিকনেসটা, এটা হচ্ছে এটার মধ্যে ভ্যারি করে। ধরো কিছু জোনে তোমার হচ্ছে লিমিটেড এবং কিছু জোনে মডারেট, এবং এটা এই স্টেবল প্ল্যাটফর্মের মধ্যে। তো 3 নম্বর পয়েন্টটা যদি দেখো, বলা আছে যে জিওলজিক্যালি স্টেবল এন্ড নট এফেক্টেড বাই ফোল্ড মুভমেন্ট। এখন বলো স্টেবল মানে তো আমরা জানি জিওলজিক্যাল স্টেবল, এখন এটা দিয়ে বোঝানো হয়েছে যে যেমন এই যে টেকটনিক প্রসেসটা, ঠিক আছে। তো এটার ফলে কি হয়েছে বললাম না একটু আগে, বেসিন ক্রিয়েট হতে পারে, সারফেসের সাবসিডেন্স হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে ফোল্ড হয়ে মাউন্টেন ক্রিয়েট করতে পারে। বাট এই জোনটা হইতেছে একটু স্টেবল, এরকম কোনো চেঞ্জ ওখানে দেখা যায়নি। তোমরা তো একজন অ্যান্সারও দিলা যে ওই জায়গাটা হইতেছে সমতল, একদম প্লেন সারফেস, ঠিক আছে। তো এখন বলো তো ফোল্ড কি, ঠিক আছে, একদম নরমালি বলো, ক্যাজুয়াল ভাষায় যদি বলো ফোল্ড কি মনে আছে? মানে টেকটনিক প্রেসারের কারণে যদি রক বাঁকায় যায়, হ্যাঁ ওটাও বলা যায়। ফোল্ড মানে তুমি ধরো আমরা নরমালি ইউজ করি না জিনিসটা ফোল্ড করে রাখো, ভাঁজ হয়ে যাইতেছে, বেন্ড হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো যদি দুইটা তুমি
প্লেট চিন্তা করো, টেকটনিক প্লেটকে যদি আমরা একটা আরেকটার দিকে ঠেলে দিই বা কম্প্রেশন হয়, কম্প্রেশনটা তো জানো, টেনশন কম্প্রেশন, টেনশন কোনটা, টান দেওয়া, কম্প্রেশন কি চাপ দেওয়া। এখন আমি কিভাবে বোঝাবো, যাই হোক কোনো একটা জিনিসকে চাপ দিলে, ঠিক আছে, দুই পাশ থেকে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, জিনিসটা মাঝখান দিয়ে ফোল্ড হয়ে যায় না, কিছু ভেঙে যায়, কিছু যেগুলো ধরো তোমার হচ্ছে স্থিতিস্থাপক বেশি সেগুলা কি ফোল্ড হয়ে যায় না, উপরে বেন্ড হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। ওই জোনগুলো মেইনলি হচ্ছে বেন্ড হয়নি, বা ফোল্ড যে মুভমেন্ট গুলো হয়েছে, যদি বেন্ড হয়ে যেত, বেন্ড হয়েই কিন্তু তোমার ওই মাউন্টেন বা হিল এরিয়া গুলা ক্রিয়েট হয়, মেইনলি হিল এরিয়া ক্রিয়েট হয়। তো ওই জায়গাটা স্টেবল দেখে ওখানে কোনো পাহাড় নেই বা এরকম উঁচু কোনো রিজিয়ন বা হিলি যে এরিয়া সেগুলো কিন্তু ওখানে ক্রিয়েট হয়নি এখন, ঠিক আছে। এবং লাস্ট পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট একটু, যে কিছু ফল্ট বেসিন আছে। আচ্ছা ফল্ট কি, ফল্ট কি আমরা জানি? ফল্ট তো বললাম যেটা বেন্ড হয়ে গেছে বা ভাঁজ হয়ে গেছে, উপরে উঠে উপরের দিকে উঠে গেছে, ফল্টটা কি হতে পারে? ফল্ট যদি ফ্র্যাকচার হয়ে যায় এবং তার মধ্যে একটা গুড, এটা হচ্ছে ফ্র্যাকচারিং মুভমেন্ট হবে কি, ফ্র্যাকচার হয়েছে কিন্তু মুভমেন্ট হয়নি, একই জায়গায় আছে। হ্যাঁ গুড, তো ফ্র্যাকচার হয়ে যাওয়া, তো ফ্র্যাকচার হয়ে মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট হয়নি। তো ফ্র্যাকচার হওয়ার পরে, ফ্র্যাকচার এখন আমি যদি নর্মাল বলি যে কোন একটা সারফেসের মাঝখানে ফ্র্যাকচার হলো, ওই জায়গাটা কি, এরিয়াটা ভেঙে গেল না, বা সারফেসটা হচ্ছে গিয়ে আপ ডাউন হয়ে গেল, তো তো তখন কি ওখানে একটা লোয়ার সারফেস চলে আসলো না? তো এর আগে আমি বলে আসছি না, লোয়ার সারফেস বলতে আমরা কি বুঝতেছি, বেসিন। হ্যাঁ, তো ওইখানে এরকম মানে ওই জোনটাতে স্টেবল প্ল্যাটফর্মে এরকম কিছু বেসিন, মানে ফল্ট মুভমেন্টের কারণে, ফল্টের কারণে স্ট্রাকচারে ফল্ট হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, যার কারণে ওখানে কিছু বেসিন ক্রিয়েট হয়েছিল। ক্রিয়েট হওয়ার পরে কি হয়েছে, ওখানে হচ্ছে তোমার কোল বেয়ারিং রক, কোল বেয়ারিং রক বুঝতেছো, মানে মেইনলি কোল, ঠিক আছে, কোল মিনারেল যেটা, সেগুলা দিয়ে হচ্ছে ওই বেসিন গুলা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা সামনে যখন আরো পড়বো তখন আমি দেখবো যে কোল বা গ্যাস, বা তোমরা কি আগে পড়ে আসছো কিনা আমি জানি না অবশ্য, বাট কোল বা গ্যাস কিভাবে আসলে ক্রিয়েট হইতেছে এটা তো জানো, বা কোল কিভাবে ক্রিয়েট হচ্ছে, কোল বা যে কোনো মিনারেল বলো, কোল বলো, তারপর ডায়মন্ড বলো, হ্যাঁ এটা জানি। তো জানো যে অনেক বছর হচ্ছে সারফেসের নিচে থাকতে হাই টেম্পারেচার প্রেসারে এটা ইভ্যালুয়েট হতে 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 দেন একটা সময় কোলে পরিণত হয়, তাই না? তো ওই রকম দেখা গেছে ওই জোনটাতে। তো আমরা এখন চিন্তা করতে পারি, মানে মাথায় কোশ্চেন আসতে পারে, ওই জোনটাতে কেন কোল ক্রিয়েট হচ্ছে, অন্য কিছু তো হতে পারতো, কেন গ্যাস নাই ওখানে? ওই নর্থ জোনে কোনো গ্যাস ফিল্ড আছে না? নর্থ জোনে কোনো গ্যাস ফিল্ড নেই, এটা কি জানো? যদি রংপুর দিনাজপুর চিন্তা করো, ওখানে কিন্তু কোনো গ্যাস ফিল্ড নেই। তো তোমার মাথায় আসতে পারে ওখানে বাংলাদেশে তো গ্যাস ফিল্ড আছে, এখন মনে হয় 28টা বা 27টা এরকম অ্যাপ্রক্সিমেট গ্যাস ফিল্ড আছে। হ্যাঁ, ওই 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 জোনগুলোতে কোনো গ্যাস ফিল্ড নেই, ঠিক আছে। কোল ফিল্ড তো আছে, এটা তো সবাই জানো, বড়পুকুরিয়া বাংলাদেশের একমাত্র অ্যাক্টিভ কোল ফিল্ড। কোল ফিল্ড আরো আছে বাংলাদেশে, তো আরো কোল ফিল্ড পাওয়া গেছে, কিন্তু অ্যাক্টিভ যেটা থেকে প্রোডাকশন হয় বা আমরা কোল তুলতেছি সেটা একমাত্র কোথায় আছে বলতো, দিনাজপুরের বড়পুকুরিয়াতে, এটা তো জানো। চিন্তা আসতে পারে না যেখানে কোল কেন হয়েছে, অন্য কিছু কেন পাচ্ছি না, ন্যাচারাল রিসোর্স অন্য কিছু কেন নেই? তো এটা সামনে যখন ডিটেলস পড়বো তখন ক্লিয়ার হবে। তো একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে মেইনলি কোলটা হইতেছে এই যে গাছগুলা আছে না, যে এই গাছগুলা মেইনলি তোমার কি বলবো, সয়েলে হইতেছে, মাটিতে হচ্ছে, সমুদ্রের নিচেও কিন্তু অনেক গাছ টাছ থাকে, প্ল্যাংটন বলা হয় ওগুলাকে। তো এরকম যেগুলো হচ্ছে যে উডেন যে ট্রি গুলা বা উড ট্রি, এগুলো হচ্ছে ওই জন্যও একটা একটা সময় হয়তো ওই জন্য কোনো ফরেস্ট ছিল, বিশাল ফরেস্ট ছিল, অনেক গাছ টাছ ছিল, সেগুলো হচ্ছে ওই মাটির নিচে চাপা পড়ে 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 হাই টেম্পারেচার এবং প্রেসারে ওখানে কোলটা ক্রিয়েট হচ্ছে। মানে ওই কোল ক্রিয়েট হওয়ার জন্য আগে তো একটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেই ইনগ্রেডিয়েন্টস মানে কোলের যে ইনগ্রেডিয়েন্টস মেইন যে উড, সেটা হচ্ছে মেইনলি ওই জোনটাতে ছিল বা ফরেস্ট ছিল, যার কারণে ওই জন্য আমরা কোল পাচ্ছি। এটা যখন সামনে আমরা পড়বো যে কিভাবে হচ্ছে পেট্রোলিয়ামটা ক্রিয়েট হইতেছে বা এটার ফরমেশন, তখন এটা ক্লিয়ার হবে যে কোল কোন জোনে আমরা কোল কেন পাইতেছি, কোন জোনে গ্যাস পাচ্ছি, অয়েল কেন পাচ্ছি। তো এখন যেটা বললাম থিকনেস এর কথা চিন্তা করে, যেটা বললাম যে এটার স্টেবলের থিকনেস তো হচ্ছে দুই রকমের, লিমিটেড থেকে মডারেটের মধ্যে পড়তেছে। তো এই স্টেবল প্ল্যাটফর্মটাকেই থিকনেস মানে সেডিমেন্টের থিকনেসের উপর ডিপেন্ড করে আবার দুইটা ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে রংপুরের এরিয়া, যেটা দিনাজপুর শিল বা রংপুর, যেটা রংপুর এবং বগুড়া,
দুইটা আলাদা, ঠিক আছে? তো রংপুরের হচ্ছে সেডিমেন্টারের যে লেয়ারটা সেডিমেন্টের, সেটা হচ্ছে থিন থেকে লিমিটেড, মানে 130 থেকে 1000 মিটার এর মধ্যে ভ্যারি করে আর কি। আরেকটা যদি আমি দেখি বগুড়া, সেটাখানে হচ্ছে মডারেট, 1 থেকে 6 কিলোমিটার সেডিমেন্ট, মানে মেইনলি ওই থিকনেসের উপর ডিপেন্ড করে দুইটা জোন বলা হয়েছে এখানে। ম্যাম শোনা যাচ্ছে না। না আমি কিছু বলতেছি না এখন। আচ্ছা, স্টেবল প্ল্যাটফর্ম, এটা কি মানে একটু ক্লিয়ার হয়েছে, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো, এরপরে আমি পরের প্ল্যাটফর্মটাতে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি লগ ইন করে দিয়ে ঘুমাচ্ছে না এখন? ম্যাডাম, না ম্যাডাম বুঝছি। আমি যদি এখন বলি সবাইকে ক্যামেরা অন করতে, লগ ইন করে দিয়ে তো ঘুমাই গেছে মনে হয় নাকি, দুপুর টাইম এক একজন এক এক কাজ করতেছে, তাই না? না ম্যাডাম। না ম্যাম, না ম্যাডাম, ক্যামেরা অন করতে পারবো। জি না ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। না ম্যাডাম। ঠিক আছে, কোনো কোশ্চেন নেই না? আমি যতটুকু পড়াচ্ছি এটা কি বুঝে গেছে? তোমাদের সাথে তো আমার কোর্স একদম নতুন, কিছু না বুঝতে পারলে কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, স্টেবল প্ল্যাটফর্ম ছিল একটা জোন, আরেকটা কোনটা মনে আছে তোমাদের? অবশ্য আমি স্লাইড ওপেন করে রাখছি, এটা দেখেই বলো। স্টেবল প্ল্যাটফর্ম মোটামুটি আমাদের ক্লিয়ার তো, তাই না? ইয়েস ম্যাডাম। যদি তোমাদের আমি কোশ্চেন করি যে হচ্ছে, হ্যাঁ বাংলাদেশের দুইটা জোন, তোমরা হচ্ছে একটা বলো কোন ক্যারেক্টারিস্টিক গুলা বলো, কেন এরকম দুইটা জোন করা হয়েছে, বলতে পারবা তো? এখন বলো দুই নম্বর, মানে লাস্ট আরেকটা জোন যেটা, যেটা আমি বললাম চিটাগাং বা হচ্ছে ইস্ট এবং সাউথের দিকের যে জোনটা, সেই জোনটার নাম কি ছিল? ডিপ জোন। ডিপ জোন না, দেখো স্লাইড ওপেন আছে, স্লাইড থেকে দেখেই বলো। জিওসিনক্লিনাম, ঠিক আছে? এটার মানে হচ্ছে মেইনলি সাবসিডেন্স, বুঝো? জি ম্যাম। সাবসিডেন্স বেসিনের যে, যদি আমি এতক্ষণ তো বেসিন বেসিন বলতেছি, তো বেসিনের কথা যদি আমি বলি তখন মাথায় যে তোমার যে ইমেজটা আসে, যে একটা সারফেস এরিয়া যেটা লো হয়ে গেছে, ঠিক আছে? ওই যে জোনটা, বা এটাকে বলা হয় জিওসিনক্লিনাম হচ্ছে সাবসিডেন্স হয়ে যাওয়া, নিচে চলে যাওয়া, সারফেস নিচে চলে যাওয়া, বা ফল্টের কারণে যেটা হয় ফ্র্যাকচার হচ্ছে, এরকম সারফেস গুলা। তো ডিপ হচ্ছে গভীর, ডিপ মানে গভীর আর কি, এটা হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে ওইভাবে, বাট মেইনলি হচ্ছে জিওসিনক্লিনাল এরিয়া বা জিওসিনক্লিনাল বেসিন বলা যায়। তো শুরুতে বলে আসছি বা ম্যাপে দেখে আসছো যে এই যে ইউনিটটা সেটা কোথায় আছে, সাউথ এবং ইস্টের দিকে, ঠিক আছে? সাউথ ইস্ট। তো এর আগে যে প্ল্যাটফর্মটা আমরা পড়লাম সেটাতে আমরা কি দেখেছিলাম, সেডিমেন্টারি যে লেয়ারটা লিমিটেড থেকে মানে কম ছিল, লিমিটেড থেকে মডারেটের মধ্যে। তো এখন কিন্তু অটোমেটিক তুমি দেখো ওইটা পড়লে কিন্তু তোমার এটা চলে আসছে, ঠিক আছে ওটা লিমিটেড এবং মডারেট ছিল, তার মানে এটাতে থিকনেস অনেক বেশি হবে, হাই হবে, তাই না? এরকমই তো হওয়ার কথা। এই পার্থক্যের কারণেই তো দুইটাকে আলাদা করা হয়েছে। তো হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট আমি সেটাই দেখতে পারতেছি, সেটা হচ্ছে কি যে তোমার এখানকার সেডিমেন্টারি যে থিকনেসটা সেটা অনেক হিউজ থিকনেস, একদম তোমার 22 কিলোমিটার পর্যন্ত। এবং আগের স্লাইডে দেখো আমি যেটা তোমাদের দেখালাম যে বগুড়া শেলফ যেটা, সেটা হচ্ছে একটু মডারেট থিকনেস, তবুও তার থিকনেস ছিল 1 থেকে 6 কিলোমিটারের মধ্যে, এটা তার হাইয়েস্ট। বা ওই স্টেবল প্ল্যাটফর্মের সেডিমেন্টের হাইয়েস্ট থিকনেস হচ্ছে 6 কিলোমিটার। বাট যদি তুমি এটা দেখো যে বেসিন এরিয়াটা বা হচ্ছে ইস্ট এবং সাউথের এরিয়াটা, সেখানকার তোমার ম্যাক্সিমাম বেসিনের একদম সেন্টার, বেসিনের সেন্টারে হচ্ছে সবচেয়ে নিচু এরিয়াটা, কিন্তু বেসিনের একদম সেন্টারটা সেটা হচ্ছে 22 কিলোমিটার পর্যন্ত ডিপ হয়। এবং এইটা হচ্ছে মেইনলি কি কি আছে, মানে ওই সেডিমেন্ট গুলো যদি বলি, মেইনলি আছে হচ্ছে স্যান্ডস্টোন এবং শেল। এই দুটা তো চিনো, স্যান্ডস্টোন এবং শেল, এগুলো চিনো না?
মানে পড়ে আসছো? আচ্ছা, হ্যাঁ, টারশিয়ারি যে এজটা তোমাদের তো মনে হয় স্যারের সাথে আমি কথা বললাম যে এজ বা হইতেছে ওই যে আগের যে তোমার টাইম জিওলজিক্যাল টাইম স্কেল যেটা ওখানে পড়ে আসছে না এই এজ গুলা, আজকে থেকে ধরো 100 মিলিয়ন বছর আগের ওয়েজটা কি ছিল, তার আগে কি ছিল পড়ে আসছো। জি ম্যাম। এখন হয়তো এটা তো বিস্তারিত পড়ানো হয়। হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে বিস্তারিত লাগবে না, মানে আমাদের যে সাবজেক্টটা এটার জন্য আসলে আমাদের বিস্তারিত লাগতেছে না, বাট জাস্ট আইডিয়া থাকলেই হয়েছে যে এটা একটা টারশিয়ারি এজ। ঠিক আছে, টারশিয়ারি এজের যে ওই সময়টাতে যে স্যান্ডস্টোন গুলা ছিল বা শেল গুলা এসেছে বাংলাদেশে বা এই ল্যান্ডটাতে, ওগুলাই মেইনলি হচ্ছে অকুপাই করতেছে তোমার এই সাউথ এবং ইস্টের জোনটাতে। এবং দেখো এই জোনটাতে কি কি রিজন করতেছে, সেটা হচ্ছে কি ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, সিলেট, কুমিল্লা, চিটাগাং এবং চিটাগাং এর সব হিল ট্রেক গুলা, এবং লাস্ট অফ কি বে অফ বেঙ্গল। তার মানে কিন্তু আমরা মানে ম্যাপ থেকেও দেখেছি এবং এখনো বুঝতে পারতেছি মানে স্টেবল প্ল্যাটফর্মে কিন্তু কম জায়গা, সবচেয়ে বেশি বাংলাদেশের 2/3 পড়তেছে আর এই জিওসিনক্রিয়ান বেসিনে, তাই না? কারণ ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, সিলেট, কুমিল্লা সব, চিটাগাং এর তোমার হিল এরিয়া বলো আর সি মানে ওশান এরিয়া বলো, পুরোটা হইতেছে পড়তেছে এই 2 নাম্বার যে প্ল্যাটফর্মটা বা ডিপ বেসিন যে সেই প্ল্যাটফর্মটাতে। এখন কি বুঝা গেছে এটা যে দুইটা প্ল্যাটফর্ম বা দুইটা জোনের পার্থক্যটা কি মেইনলি? জি ম্যাম, থিকনেস আর আছে। এগুলো কিন্তু একদম ইজি, মানে একদম ইজি, কিন্তু জিনিসগুলো যদি একটু বুঝে পড়ো, এত মানে মাথা যে খাটাতে হবে তা কিন্তু না, একদম সহজ পড়া কিন্তু এগুলো। কম্পারেটিভলি সামনে তো আরো কঠিন পড়া আসতেছে, সামনে বলতে তোমার এই সাবজেক্টের আরো সামনে হতে পারে বা সামনের সাবজেক্ট। তোমরা তো শুরু করার আগেই মানে তোমাদের কপালটাই খারাপ, শুরু করার আগেই ভার্সিটি অফ হয়ে গেছে, ভার্সিটি লাইফটাই শুরু করার আগে ভার্সিটি লাইফ অফ হয়ে গেল। তো এর আগে আমরা দেখে আসছি না যে স্টেবল প্ল্যাটফর্ম কে দুইটা মানে সাবডিভাইডেড করা হয়েছে দুটো পার্টে। তো এরকম এখন যে জোনটা দেখতেছি আমি, এই বেসিন জোনটা, সেটাও হচ্ছে দুইটা পার্টে ডিভাইডেড। ঠিক আছে, একটা হচ্ছে ফোল্ড বেল্ট এবং আরেকটা হচ্ছে পরে মানে ফোর ডিপ, এটা পরে দেখবো। তো আমরা আগে ফোল্ড বেল্টটা দেখি, মানে এই জোনটাকে আমরা মেইনলি দুইটাকে মানে দুইটা সাব জোনে ভাগ করা যাচ্ছে। তো ফোল্ড বেল্ট, ফোল্ড সম্পর্কে তো তোমরা দেখলাম ভালো আইডিয়া আছে তোমাদের। তো ফোল্ড যেটা যেটা ব্যান্ড হয়ে যাওয়া, ঠিক আছে। এখন এই ফোল্ড কিন্তু 2 রকম হতে পারে, একটা আপওয়ার্ড ফোল্ড হতে পারে, একটা ডাউনওয়ার্ড ফোল্ড হতে পারে, পারে না? জি ম্যাম। হ্যাঁ, তো আপওয়ার্ড যে ফোল্ড গুলা সেটা তো স্বাভাবিক, আমি মানে চিন্তা করে দেখতেছি যে হ্যাঁ হিল যেগুলা সেগুলো হচ্ছে আপওয়ার্ড ফোল্ড ফোল্ড হয়েছে এবং সেগুলো আপওয়ার্ড মানে উপরের দিকে যদি বলি আমি, সেটা হচ্ছে আপওয়ার্ড। এবং যেটা ডাউনওয়ার্ড সেটা হচ্ছে ভ্যালি গুলো আছে না বা লেক টেক, এগুলা এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড ফোল্ডের। জিওলজিক্যাল স্ট্রাকচার যদি বলি এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড, মানে ফোল্ডের কারণে হয়েছে, বাট এটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, এটা তো নাম আছে অ্যান্টিক্লাইন আর হচ্ছে সিনক্লাইন। এগুলো ফোল্ড যখন পড়ছো এগুলো পড়ে আসছো শিওর। অ্যান্টিক্লাইন হচ্ছে, হ্যাঁ অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন। অ্যান্টিক্লাইন যেটা সেটা হচ্ছে ফোল্ডটা আপওয়ার্ড হবে উপরের দিকে, আর সিনক্লাইন হচ্ছে ফোল্ড গুলো নিচের দিকে হবে। এবং লাস্ট লাইনটা যদি দেখো স্লাইডের, যে ইন্টেন্সিটি অফ ফোল্ডিং ইজ গ্রেটার টুয়ার্ডস দ্য ইস্ট কজিং হায়ার টপোগ্রাফিক দেন দ্য ওয়েস্টার্ন পার্ট। এটা বোঝানো হয়েছে যে যতটা আমি ওয়েস্ট থেকে ইস্ট জোনের দিকে আসতেছি, এই যে ফোল্ডটা এটা ততটাই মানে আস্তে আস্তে ইন্টেন্সিটিটা বেড়ে গেছে। মানে সমতল ভূমি থেকে আস্তে আস্তে চিন্তা করো যে তুমি যদি ওই পাশ থেকে আসো রংপুর, দিনাজপুর বা খুলনার সাইডটাও যদি দেখো, খুলনার সাইড থেকে যখন তুমি চিটাগাংয়ের সাইডের দিকে আসবে, যত চিটাগাংয়ের তুমি একদম লাস্ট এরিয়ার দিকে আসবে পাহাড় বা হিল দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে ফোল্ডের যে ইন্টেন্সিটি বা ফোল্ড যদি বলি যে জিওলজিক্যাল যে চেঞ্জটা ফোল্ডিংটা সেটা এখানের দিকে বেশি হয়েছে। আরেকটা হচ্ছে এই তোমার ডিপ বেসিনের জোন, সেটা হচ্ছে 4D। এটা সম্পর্কে কি আইডিয়া আছে? না ম্যাডাম। আচ্ছা, কিছু জিনিস আসলে হাতে ফিগার এঁকে বা ওভাবে দেখাতে পারলে আমাদের জন্য মানে আরেকটু মানে মনের ইমেজটা মাথায় থাকলে মনে পড়তে সুবিধা হয়। তো 4Dটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো।
আমি একে দেখাই দিব, তোমরা যদি মানে বুঝতে সমস্যা হয় বলবা, ঠিক আছে? তো ধরো আমি যদি দুইটা টেকটনিক প্লেটের কথা চিন্তা করি, এটা একটা টেকটনিক প্লেট এবং এটা একটা টেকটনিক প্লেট। এটা হচ্ছে ডাউনওয়ার্ড চলে গেছে আর এটার উপর দিয়ে চলে আসছে। এখন এই দুইটা যদি কোলাইড করতো, ঠিক আছে, কোলাইড করলে কিন্তু দেখো এই জায়গায় কোলাইড করে এরকম ফোল্ড হতে পারতো, এটা ফোল্ড, ঠিক আছে? ফোল্ড হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আপওয়ার্ড হচ্ছে, যার ফলে এখানে মাউন্টেন বা হিল ক্রিয়েট হচ্ছে। আর এখানে দেখো যে একটা একটাকে পাস্ট করে গেছে বা একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে চলে গেছে এবং এখানে একটু একটা সারফেসটা একটু লো হয়ে গেছে বা একটা লোয়ার সারফেস ক্রিয়েট হয়েছে। তোমরা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সারফেসে এরকম একটা বেসিন বলা যায় না, বাট এরকম একটা স্ট্রাকচার, মানে যেটা হচ্ছে সারফেসটা একটু সাবসিডেন্স হয়ে গেছে। তো এরপর দেখা গেছে আস্তে আস্তে এরপরে যখন আবার সেডিমেন্ট লোড ক্যারি হয়ে চলে আসছে, এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। মানে এই যে খালি জায়গাটা বা এই যে লো সারফেসটা, এটা ক্রিয়েট মানে এটা ফিল আপ হয়ে দেন এটা একটা সমতল ভূমি বলো বা একটু ফোল্ডেড এরিয়া বা এরকম, মানে ওই জায়গাটা লো নেই, ঠিক আছে, এটা সমতল ভূমি হয়ে গেছে। এই যে স্ট্রাকচারটা বা হচ্ছে গিয়ে তোমার এই যে প্রসেসটা, এর ফলে যে আমি জিওলজিক্যাল ফিচারটা এখানে পাচ্ছি, এটাকে বলা হয় 4D। এটা যদি ফোল্ড হয়, ঠিক আছে, ফোল্ড যেটা কোলিশনের ফলে হয়েছে বা কম্প্রেশনের ফলে, আর এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ডে চলে গেছে, ওরা একটা প্লেসে গিয়ে মানে কোলিশন হয়েছে, দেন এই যে সারফেস এরিয়াটা বা উপরে যে লো এরিয়াটা, এটা আবার দেখা গেছে পরবর্তীতে তোমার সেডিমেন্ট দিয়ে ফিল আপ হয়ে এটা নরমাল যে প্লেন সারফেস প্লেন সারফেস সেটা হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি তোমার 4D, ঠিক আছে? রোল নাম্বার 28, তুমি যে মেসেজটা দিয়েছো সেটা কি তুমি আমাকেও দিছো? যদি নিজেদের মেসেজ গুলো হয় নিজেদের পার্সোনাল গ্রুপে দিবা, এখন তো ক্লাস চলতেছে। ফোর ডিপটা কি ক্লিয়ার? এটা এত ডিটেলস লাগবে না, বাট তোমার যদি এই ওয়ার্ডটা আসে তখন যাতে তুমি বুঝতে পারো যে ফোর ডিপ যে স্ট্রাকচারটা, বেসিনটা বুঝতেছি, তারপর হচ্ছে ফোল্ড বুঝতেছি, তাহলে ফোর ডিপটা কিভাবে ক্রিয়েট হচ্ছে বা ফোর ডিপের যে জিওলজিক্যাল যে ফ্রেমটা সেটা কি রকম হতে পারে, সেটা হচ্ছে এই তোমার ধরো এই যে আমি ইমেজটা মানে আমি যেটা ফিগারটা এঁকে দেখালাম এই টাইপের, এইভাবেই হচ্ছে ফোর ডিপ গুলো ক্রিয়েট হয়। এবং এখানে মেইনলি এই যেটা বললাম তোমাদেরকে, ফিগারটা যদি মানে যেটা আমি একে দেখালাম সেখানে মনে আছে যে বললাম যে ওখানে ফোল্ড হতে পারে, ছোটখাটো ফোল্ড। তো ওইখানে বললো মানে এখানে লেখা আছে দেখো, 4D ইউনিট ইজ ক্যারেক্টারাইজড বাই মাইল্ড অর নো ফোল্ডিং। ওইটা একদম প্লেন সারফেসে হতে পারে বা খুব সামান্য পরিমাণ ফোল্ড হতে পারে। ওটার ফলে যেটা হয় আর কি, টিলা বলি না আমরা, ছোট ছোট পাহাড় যেগুলো, ওই টাইপের সারফেস হতে পারে। এবং এই ইউনিটটা হচ্ছে বেসিনের একদম মাঝখানের এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে কাভার মানে ফোর ডিপের মধ্যে পড়ে সেই এরিয়াটা। যেমন ধরো যদি বলি তোমার ওই ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, এই রিজন গুলো হচ্ছে এই ফোর ডিপ জোনের মধ্যে পড়তেছে। ফিগারটা আচ্ছা তোমরা কি দেখতে পারতেছো স্লাইডটা? জি ম্যাম। জি ম্যাডাম। ঠিক আছে, এখানে একটা ফিগার বলা আছে, তুমি দেখো মানে ফিগার দেওয়া আছে, এটা যদি দেখো তুমি যে স্টেবল প্ল্যাটফর্ম, ফোর ডিপ এবং হচ্ছে ফোল্ড বেল, এখানে একদম ইমেজে ক্লিয়ার বলা আছে যে স্টেবল প্ল্যাটফর্ম যেটা একদম প্লেন সারফেস, কোনো ফোল্ড নেই, কোনো ফ্র্যাকচার নেই। এরপরে যদি বলি ফোর ডিপ যে এরিয়াটা সেটা হচ্ছে সেন্ট্রাল বাংলাদেশ, একদম বাংলাদেশের সেন্টারে কি ঢাকা পড়তেছে, কি জানো তোমরা? আমি আসলে জানি না, বাট ওই যে রিজিয়নটা যদি ম্যাপের মাঝখানটা চিন্তা করো, সেন্ট্রাল বাংলাদেশটা হচ্ছে ফোর ডিপ রিজনে পড়তেছে। এবং লাস্ট ওয়ান যেটা ফোল্ড বেল্ট, এই যে দেখো এখান থেকে এই ফোল্ড গুলো আসলে সরতে সরতে বা প্লেট গুলো সরতে সরতে একদম ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে ফোল্ড হয়ে গেছে, ফোল্ড হয়ে এখানে চিটাগাং এর যে হিল ট্র্যাক ওগুলা ক্রিয়েট হয়েছে।
এবং নিচের দিকে যদি তুমি দেখো যে সেডিমেন্টারি লেয়ার, এবং এই যে দেখো এই যে সেডিমেন্টারি, এখানে একটা সারফেস গিয়েছে দেখতেছো সেডিমেন্টারি লেয়ারের নিচে একটা ডাউনওয়ার্ড সারফেস, এখানের উপরে প্লাস চিহ্নগুলো দেখতেছো ফিগারের, এখানের উপরে দেখো এই যে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে নিচে দিয়ে তোমার যে এই যে একটা বেসিন, ঠিক আছে, এই যে এটা হচ্ছে বেঙ্গল বেসিন, যদি আমি বলি বেঙ্গল বেসিন, সেটার উপরে যে সেডিমেন্টারি লেয়ার, এই যে এগুলা হচ্ছে তোমার রকের লেয়ার গুলো বা সেডিমেন্টের লেয়ার, এগুলা হচ্ছে এখানে তোমার জমা হয়ে হয়ে স্টোর হয়ে হয়ে দেন এই যে পুরা বাংলাদেশটা বা বাংলাদেশের ল্যান্ড যেটা ফর্ম করেছে। আর এই যে মেইনলি নিচের স্ট্রাকচারটা দেখো, একটা বেসিন স্ট্রাকচার, ঠিক আছে। যখন পড়বা এগুলো, মানে এই ফিগার গুলো একটু দেখে পড়বা, মনে থাকবে ভালো। লাস্ট ওয়ান যেটা মানে একদম স্ট্রাকচার ফ্রেমওয়ার্কের লাস্ট ওয়ান যে জোনটা, সেটা হচ্ছে হিঞ্জ জোন, যেটা তো আমি আগে একটু বলে আসলাম যে হিঞ্জ জোন কোনো সেপারেটেড কোনো একটা মানে স্পেসিফিক কোনো জোন না, বাট এটা জোনটা হইতেছে যেটা ওই স্টেবল জোন এবং ডিপ বেসিন যে জোন, বা তুমি যদি বলো নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্ট, এই দুইটা যে জোনটা, এই দুইটা জোনকে ডিভাইড বা সেপারেট করে দিয়েছে হচ্ছে হিঞ্জ জোন। এবং এটা খুব ন্যারো, মানে ন্যারো একটা লাইন, ম্যাপে যদি দেখো যে খুব ন্যারো একটা লাইন গিয়েছে, এবং এটার মানে এর ওয়াইড 25 কিলোমিটারের মতো হয়। এবং এই জোনটাকে বলা হয় নর্থ ইস্ট। এখনো যারা আসতেছো, ক্লাস তো প্রায় শেষ, আর এসে কি করবা? তো নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট জোন, এটা কেন বলা হয়েছে আমি দেখাই তোমাদেরকে ফিগারটাতে। দেখো এই যে হিঞ্জ জোনটা, এটা কোথা থেকে গেছে বলো তো? এই যে নর্থ এবং ইস্ট জোন থেকে শুরু হয়ে শেষ হয়েছে তোমার এই ওয়েস্ট এবং সাউথ জোনে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে নর্থ ইস্ট এবং সাউথ, নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট জোন। যেটা পয়েন্ট যে it separates stable platform in the northwest from the deep basin to the southwest. এবং আমি ফার্স্টে যেটা বলে নিয়েছিলাম যে এটার কোনো সারফেস এক্সপ্রেশন পাওয়া যায়নি, বাট মানে যখন তোমার ওই স্টেবল প্ল্যাটফর্ম বা রংপুর দিনাজপুর যে শিল্ডটা মানে ওই জোনটা যখন শেষ হয়েছে, হঠাৎ করে মানে ডিপ যেটা সেটা খুব ইনক্রিজ করছে। ডিপ তো জানো, স্ট্রাইক এবং ডিপ কিন্তু পড়ে আসছো, ডিপ মনে আছে? জি ম্যাম। কি বলতো যে বললা? জি ম্যাম। কত ডিগ্রি তৈরি করে? হ্যাঁ, মানে কি কত ডিগ্রি তৈরি করে? মানে সারফেসের সাথে যত ডিগ্রি কোণে নর্থের সাথে কোণ তৈরি করে, সেই জিনিসটা নর্থের সাথে কোণ তৈরি করে। ডিপ হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে যেমন ধরো ফ্র্যাকচার হয়, তখন একটা তোমার একটা স্ট্রাকচার একটা স্ট্রাকচারকে মানে ফ্র্যাকচার হয়ে যায় না একটা একটার সাথে, ধরো মাঝখান থেকে যদি ভেঙে যায় ফ্র্যাকচার হয়। বা এরকম দেখা গেছে যে তুমি ধরো সারফেস বা একটা হরাইজন্টাল লাইনের সাথে বা তোমার বা কি বলবো ভার্টিক্যাল লাইনের সাথে যখন ওই যে তোমার, এটা আসলে আমাকে ডিপ পড়াতে গেলে আর একটু ডিটেলসে বলা লাগবে বা ফিগার দেখে বলা লাগবে। ডিপ হচ্ছে একটা অ্যাঙ্গেল। তুমি ফল্টের কথাই চিন্তা করো, একটা পাহাড় যদি ভেঙে যায় মাঝখান থেকে, একটা পার্ট নিচে চলে যেতেছে আর একটা উপরে উঠে যাচ্ছে, ফল্ট মুভমেন্ট হচ্ছে, যদি মুভমেন্ট চিন্তা করো ফল্টের, সেই ক্ষেত্রে যে দুইটা অ্যাঙ্গেল হইতেছে দুইটা সারফেসের মধ্যে, ওইটা হচ্ছে ডিপ। আমি আসলে এত ক্লিয়ারলি এখন বলতে পারতেছি না, বাট এটা মনে রেখো যে হচ্ছে যখন হিঞ্জ জোনটা আসে তখন হচ্ছে অনেক বেশি ডিপ, মানে অ্যাঙ্গেলটা বেড়ে যায় আর কি, সেডিমেন্টারি লেয়ারের অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবং ডিপ আগে তো ডিপ পড়ে আসছো, যখন পড়বা তখন আরো ক্লিয়ার হবে। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে তোমার নেক্সট ক্লাসে আমি আবার বুঝাই দিব এটা, মানে এই জিনিসটা যে হুট করে, যদিও এটার মানে কোনো ডিটেলস আমি এক্সপ্রেশন দেখাতে পারতেছি না হিঞ্জ জোনের, এটা ফিগার থেকে যতটুকু বোঝা যায়। আর স্ট্রাকচারাল জিওলজিটা হচ্ছে আমাদের জন্য বললাম তো যেটা মানে একটু মানে লেস ইম্পর্টেন্ট, বাট ধরো একদম ডিটেলসে না পড়লেও হচ্ছে আমাদের জন্য। মেনলি এরপরে যেগুলো শুরু করবো, পেট্রোলিয়াম ট্র্যাপ বলো বা পেট্রোলিয়ামের ফরমেশন, অয়েল গ্যাস, ন্যাচারাল অয়েল গ্যাস কিভাবে মানে হচ্ছে বা
এই যে রিজার্ভার, এগুলো হচ্ছে আমাদের ডিটেলস পড়া দরকার, ইম্পর্টেন্ট বিষয়। আর একটা কোর্সে তো জিওলজি সব কভার হয় না। তো আজকে এই পর্যন্তই। কালকে তো ক্লাস নেই, পরশু ক্লাস আছে। তো ক্লাসের আগে একটু 5 মিনিট, জানি না তোমরা বাসায় পড়াশোনা করো কিনা, পড়াশোনা করবা যেহেতু এখন তো আর কোনো কাজ নেই হাতে, একটু পড়াশোনাগুলো করে মানে দেখে রাখবা আর কি। অ্যাটলিস্ট যদি না পড়ো যে আমি কোশ্চেন করতেছি অ্যান্সার দিতে পারতেছ না, সেরকম না হলেও অ্যাটলিস্ট দেখে আসবে, যাতে আমি যখন, কারণ একটা লেকচার আরেকটা লেকচারের সাথে তো রিলেটেড, তোমরা যদি রেসপন্স করো দেখা যায় হইতেছে আমারও পড়াতে ভালো লাগে, আর তোমরাও বুঝবা ভালো, আগের লেকচার পড়ে আসলে পরের দিন লেকচারও ভালো বুঝবা। তো এই পর্যন্ত আজকের এই লেকচারে। আর কোনো কোশ্চেন আছে কারো? করতে পারো। ম্যাম বেসিন টাইপ কয়টার মতো হয়? বেসিন টাইপ এটা তো তোমার বেসিন টাইপ। আচ্ছা আচ্ছা, যে হচ্ছে স্লাইডে করতেছো, এডিট করতেছো, এটা হচ্ছে উৎস বা সামথিং, আমি জানি না এটা কেন প্রবলেম হচ্ছে। ড্র করতেছো স্লাইডের উপরে, চলে আসতেছে আমার এখানে। আচ্ছা শোনো, হ্যাঁ যে বললা বেসিন টাইপ বলতে তো মানে তোমার হচ্ছে, যদি আমি চিন্তা করি যে তুমি যদি যে বলো যে স্ট্রাকচারের দিক থেকে, স্ট্রাকচার কিন্তু সব বেসিনের সেম, একটা সাবসিডেন্স এরিয়া বলো বা লোয়ারিং এরিয়া, তো এরকম বেসিন আসলে কয় টাইপের আছে সেটা আমি বলতে পারি না, বাট তুমি মানে এরকম বেসিন কোথায় কোথায় আছে, বা মেইনলি যেটা বলা হয় বেসিন কিন্তু যে ওশান যেগুলা বা সি যেগুলা, এগুলাই মেইনলি হচ্ছে গিয়ে সি লেভেলের নিচে যেটা থাকে সেটাই হচ্ছে বেসিন। বিলো সি লেভেলের যে সারফেস এরিয়াটা সেগুলো হচ্ছে বেসিন। বুঝতে পারছো যে কোশ্চেন করছো বেসিন নিয়ে? মেইনলি বেসিন যদি তোমার কনসেপ্ট আসে যেটা হচ্ছে লো লাইং এরিয়া বা সারফেস এরিয়া যেটা হচ্ছে একদম লো, এবং ওইটার এক্সাম্পল হিসেবে বা মেইনলি মোস্ট কমন হচ্ছে বেসিন, সেগুলো হচ্ছে বিলো সি লেভেল, সি নিচে যে লেভেলটা বা সারফেসটা সেটা হচ্ছে বেসিন। ওকে, ওইরকম টাইপ আমার জানা নেই আসলে, থাকতে পারে বাট আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না। আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লাস প্রায় শেষ, আজকে যা পড়ালাম এর মধ্যে। আচ্ছা এখন এরপরে যখন ক্লাস মানে আমি যদি স্লাইড দিয়ে দিই, এরপরে পড়লে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা। আর এই 2 দিনের মধ্যে মানে আমার পড়ানোর মধ্যে মানে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে, আমাকে মানে বলো আর কি, যে ম্যাম এটা সমস্যা, কথা শুনতে সমস্যা হলে, বা আমার যদি মনে হয় যে ম্যাডাম আরেকটু জোরে মানে আরেকটু ফাস্ট পড়ান বা স্লো পড়ান, বলতে পারো। না ম্যাম, এরকম পড়ালেই হবে। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় স্লাইডের সাথে রেকর্ডটা দিয়ে দিলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে। রেকর্ড গুলাকে এখনই মানে প্রত্যেক ক্লাস আমি তো স্লাইড চেষ্টা করবো তোমাদের ক্লাসের পর পরে দিয়ে দেওয়ার। তো হচ্ছে আচ্ছা তোমাদের জন্য কি স্লাইডটা যদি আগে দিয়ে দিই তোমাদের জন্য কি সুবিধা, নাকি জাস্ট স্ক্রিন শেয়ার করে পড়ালেই হচ্ছে? না ম্যাম, স্লাইড দিয়ে দিলে সুবিধা হবে। যদি কারো মনে হয় স্লাইডটা হচ্ছে ক্লাসের আগে দিয়ে দিলে ভালো, তাহলে আমি তোমাদেরকে মেইল করে দিব আর কি, ক্লাসের আগে দিয়ে দিব। ধরো আজকে লেকচার 2 পড়াচ্ছি তো এটা আমি আগে দিয়ে দিতাম হয়তো, বা যদি তোমাদের লাগে, না লাগলে হচ্ছে ক্লাসের পরেই দিব সব লেকচার। যদি লাগে যে ম্যাম লেকচারটা আগে মেইল করলে ভালো, তাহলে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, আর কারো কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারো, সময় আছে। আর যদি পরে কোশ্চেন থাকে এটা পরের ক্লাসে জিজ্ঞেস করবো। আচ্ছা শোনো, নেক্সট সানডে হচ্ছে আমার তো ক্লাস 11টায়, ওই দিন হচ্ছে আমি ক্লাসটা নিতে পারবো না, আমাকে একটা শিডিউল দিতে পারবা সিয়া সাহেব? জি ম্যাডাম। ম্যাডাম আমি আপনাকে তাহলে রাতে ফোন দিয়ে কনফার্ম করি। হ্যাঁ সমস্যা নেই, তুমি হচ্ছে এই উইকে চাইলে এই উইকে দিতে পারো, বা নেক্সট উইকেও হচ্ছে অন্য একটা শিডিউল বা এরকম করতে পারো, যে হচ্ছে টানা আমি 2টা ক্লাস নিয়ে নিলাম, যদি তোমরা চাও, এটা তোমাদের যেভাবে সুবিধা হয়। বাট আমাকে একটা শিডিউল দিবা ওই ক্লাসটার জন্য, মানে একটা ক্লাসে নিতে পারবো তো ওই শিডিউলটা দিলেই হবে। জি ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।